এফ গুণ এস, মানে আমরা বাংলা যে সূত্র দুইটা পড়ছিলাম ওই দুইটা কি মনে আছে কারো? হ্যাঁ, বল গুণ বলের দিকে সরণের উপাংশ। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে কাজ সমান বল গুণ বলের দিকে সরণের উপাংশ, রাইট? জি স্যার। আরেকটা সূত্র কি পড়ছিলাম বলেন তো স্যার, আপনাদেরকে ব্যাখ্যা করছিলাম আমি যে কাজের আরেকটা সংজ্ঞা বা ফর্মুলা আপনাদেরকে দেখাচ্ছিলাম। যদি আমরা সরণ ধরি, সরণের দিকে সরণ বলের গুণ উপাংশ। সরণের দিকে আচ্ছা, বলের উপাংশ। এবং এই দুইটা লাইন দ্বারা স্যার কি বুঝে এটাকে আমরা জানি? কেউ কি ব্যাখ্যা করতে পারবেন যে সরণের দিকে বলের উপাংশ বলতে একটা এক্সাম্পল দিয়ে যদি বলতে বলি, নাকি ঈদের বন্ধে মাংসের সাথে এগুলো খাই ফেলছে পড়াশোনা গুলো? হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন আমরা কাজের এক্সাম্পল যখন দেখাচ্ছিলাম তখন বলছিলাম যে ধরেন আপনি একটা বস্তুকে, একটা অ্যাঙ্গেলে বল প্রয়োগ করতেছেন, এতে তার সরণ হচ্ছে ধরেন এইদিকে, সামনের দিকে। এদের মধ্যবর্তী কোণ যদি আমি থিটা, তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমি সরণের দিকে বলের উপাংশ নিব, সেক্ষেত্রে সরণের দিকে আমাদের বলের উপাংশ হচ্ছে এফ কস থিটা, আর আমাদের কাজের পরিমাণ হবে সরণের দিকে বলের উপাংশ গুণ সরণ এফ কস থিটা গুণ এস। ঠিক আছে? মনে পড়ছে সবার? সবার কি মনে পড়ছে একটু একটু করে কাজ জিনিসটা কি পড়ছিলাম আমরা? আচ্ছা, ওকে। তাহলে কাজ যদি বুঝে থাকেন, আর আমরা একটু শক্তির বিভিন্ন প্রকার শক্তি রিলেটেড আলোচনা করছিলাম, যে শক্তির প্রকারভেদগুলো সম্পর্কে আলোচনা করছিলাম, এবং এরা যে একে ইন্টারচেঞ্জ করতে পারে এটাও বলছিলাম, আর বিভব শক্তির সংজ্ঞাটা দেখছিলাম। আজকের ক্লাস শুরু করি আমরা কাজের প্রকারভেদ দিয়ে। কাজের প্রকারভেদ বলতে আমরা যেটা বুঝাচ্ছি, আমরা যখন একটা বস্তুর উপরে কাজ করি তখন এই কাজটা, আমাদের যে কাজের ভ্যালুটা ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এই কাজের ভ্যালুটা স্যার পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। এই পজিটিভ এবং নেগেটিভের উপর বেস করে আমরা কাজকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে বলের দ্বারা কৃত কাজ বা ধনাত্মক কাজ, আর নেগেটিভ যখন আমাদের কাজের ভ্যালুটা আসে তখন আমরা বলি যে বলের বিরুদ্ধে কৃত কাজ বা ঋণাত্মক কাজ। পজিটিভ বলটা, আর এটা হচ্ছে নেগেটিভ। এই দুইটা টার্ম দ্বারা কি বোঝাচ্ছে আমরা একটু ব্যাখ্যা করি। খেয়াল করে, আপনি যখন ধরেন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করতেছেন, মানে বল প্রয়োগ করতেছেন, এটা তার সরণ হচ্ছে সামনের দিকে, এদের মধ্যবর্তী কোণ ধরেন থিটা, এতে ডব্লিউ সমান আমরা জানি ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, রাইট? এই ভ্যালুটা এফ এস কস থিটা, এই পুরোটার ভ্যালু যদি স্যার আমাদের পজিটিভ আসে, সেটাকে আমরা বলতে চাচ্ছি বলের দ্বারা কৃত কাজ বা ধনাত্মক কাজ। যেমন যদি একটা এক্সাম্পল দিই, ধরেন ধরেন আমাদের এখানে একটা টেবিল আছে, ঠিক আছে? আমাদের এখানে একটা টেবিল আছে, আমাদের এই টেবিল থেকে আমরা একটা অবজেক্ট, ধরেন এখানে একটা অবজেক্ট রাখলাম। এই অবজেক্টটা যখন এখানে থাকবে আপনারা জানেন সিম্পলি যে এটার উপরে আমাদের অভিকর্ষজ বল কাজ করতেছে, রাইট? এর উপরে অভিকর্ষজ বল কাজ করতেছে, ধরেন এটার ভর যদি হয় এম, আমরা জানি এটার উপর অভিকর্ষজ বল কত প্রয়োগ হচ্ছে স্যার? বলে তো সবাই, অভিকর্ষজ বল কত প্রয়োগ হচ্ছে স্যার? নাইন এম জি পয়েন্ট পরিমাণে না? এম জি এমজি। নাইন পরিমাণে না? পয়েন্ট আচ্ছা, এখন আমি যদি সিম্পলি এটাকে একদম, বলটাকে যদি একদম কানায় নিয়ে আসি, ধরেন একদম কানায় নিয়ে এসে পড়তে দিলাম, ধরেন বলটাকে আমি পড়তে দিলাম,
তাহলে খেয়াল করেন তো তার উপরে কি পরিমাণ বল প্রয়োগ হবে পড়ার সময়। আমি যদি বস্তুটাকে পড়তে দিই তাহলে তার উপর বল প্রয়োগ হবে কোনটা, এমজি পরিমাণ না, এমজি পরিমাণ ফোর্স তার অ্যাপ্লাই হচ্ছে, রাইট। এবং এতে যদি তার সরণ হয় ধরেন এস পরিমাণে, তাহলে দেখেন তার বল প্রয়োগের দিক হচ্ছে, স্যার নিচের দিকে, সরণ হচ্ছে নিচের দিকে। এতে আমাদের ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এই থিটার ভ্যালুটা স্যার কত হবে স্যার বলেন তো। বল প্রয়োগের দিকে আমাদের সরণটা হচ্ছে, তাহলে আমাদের এখানে থিটার ভ্যালু কত হবে স্যার, 0 না? কারণ এই থিটাটা কি ছিল স্যার, আমাদের এই থিটাটা ছিল এফ আর এস এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি 0 ডিগ্রি হয়, আপনি যদি ক্যালকুলেটর কস থিটার ভ্যালুটা বের করেন, কস 0 ভ্যালু 1 আসে, তো এখানে আসে সিম্পলি এফ গুণ এস। এখানে আপনি ধরেন এর উপর ভর ধরে নেন, 10 কেজি, জি হচ্ছে 9.8, সরণ ধরে নেন 50 মিটার হয়েছে, ঠিক আছে। ধরে নেন সরণ 50 মিটার হয়েছে। এখানে কি কোনো নেগেটিভ আনসার আসার পসিবিলিটি আছে, নেগেটিভ রেজাল্ট আসার কোনো পসিবিলিটি আছে? এখানে অলওয়েজ নাই। পজিটিভ কাজ পাবো না আমরা স্যার। জি স্যার। আচ্ছা, এবার যদি আমরা সেম এক্সাম্পলটা একটু আরেকবার দেখি, কারণ আমি একটু সেম এক্সাম্পলটাই আরেকবার দেখাই আপনাদের। সেম এক্সাম্পলটা যদি আরেকবার দেখাই, এবারে ধরেন আমাদের বলটা উপরে নাই, আমাদের বলটা ধরেন নিচে আছে, ঠিক আছে। নিচের থেকে আপনি একটা বল প্রয়োগ করতেছেন, বলটাকে নিচ থেকে টেবিলে উঠানোর জন্য, ঠিক আছে। আপনার কাজ হচ্ছে আপনি বলটাকে টেবিলে উঠাবেন নিচ থেকে। এতে আপনি বল প্রয়োগ করতেছেন উপরের দিকে, আপনি একজন এক্সটার্নাল এজেন্ট, আপনি বল প্রয়োগ করতেছেন উপরের দিকে, বস্তুটা সরানো হচ্ছে উপরের দিকে, রাইট। আপনি বল প্রয়োগ করতেছেন উপরের দিকে, এতে বস্তুটা উপরের দিকে সরণ হচ্ছে, রাইট। অর্থাৎ আপনি টেবিলের উপরে রাখতেছেন। এক্ষেত্রে যদি স্যার আমরা কাজ হিসাব করি কি হবে বলেন তো, এফ এক্সটার্নাল গুণ সরণ, রাইট। আর এদের মধ্যবর্তী কোণ কত স্যার বলেন তো? 90 ডিগ্রি সমান না স্যার। 0 ডিগ্রি না স্যার, দুইটা প্যারালাল লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি না? জি স্যার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের এফ এক্সটার্নাল ধরেন আপনি 40 নিউটন বল প্রয়োগ করছেন, এতে তার 50 মিটার সরণ হয়েছে, 50 মিটার সরণ হয়েছে। দেখেন তো স্যার এখানে আমাদের পজিটিভ কাজ আসবে না? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করেন, আপনি যখন বস্তুটাকে তুলতেছিলেন তখন এর উপরে আরেকটা অভিকর্ষজ বল কাজ করতেছিল না, অভিকর্ষজ বল, জি। অভিকর্ষজ বল কাজ করতেছিল না। ধরেন সেটাকে আমি দিলাম এফ এম দ্বারা। এখন এই অভিকর্ষজ বলের মান কত স্যার, এমজি। এই যে অভিকর্ষজ বলটা এই বস্তুটার উপর প্রয়োগ হচ্ছে, এটার বিপরীতে গিয়ে আপনি একটা এক্সট্রা বল প্রয়োগ করে বস্তুটাকে এস পরিমাণ সরণ ঘটাচ্ছেন। তাহলে এই যে অভিকর্ষজ বল যেটা তার সরণের বিপরীত দিকে হচ্ছে, সেটার জন্য একটা কাজ হবে, যেটা যদি আপনি ভ্যালু বের করতে চান এই অভিকর্ষজ বল দ্বারা কতটুকু কাজ হয়েছে, তাহলে আপনি লিখতে পারেন যে বস্তুর উপর বস্তুটা কতটুকু কাজ হয়েছে নিচ থেকে উপরে তোলার সময়, সমান হচ্ছে তার উপর কোন বলটা প্রয়োগ করছেন আপনি, ইনটু কতটুকু সরণ হয়েছে। ধরেন সরণ আগেরটাই ধরে নিলাম 50, এর উপর অভিকর্ষজ বল কত প্রয়োগ হয়েছে, এমজি। আর আমরা জানি এটা এফ এস কস থিটা হবে। এখন আপনি একটা জিনিস বলেন, আপনি আমাকে একটা জিনিস বলেন যে বল প্রয়োগ করতেছেন আপনি নিচের দিকে, সরণ হচ্ছে বিপরীত দিকে, তাহলে স্যার এদের মধ্যবর্তী কোণটা কত স্যার, 180 ডিগ্রি না? জি স্যার। তাহলে এখানে কস 180 ডিগ্রি বসায় আপনি যদি ভ্যালুটা বের করেন, আপনি দেখবেন যে এখানে নেগেটিভ একটা কাজ নেগেটিভ আসবে। আপনি মাইনাস। হ্যাঁ নেগেটিভ ভ্যালু আসবে, কারণ কস 180 হলো -1। এই যে আপনি এখানে অভিকর্ষজ বলটা প্রয়োগ করতেছেন নিচের দিকে কিন্তু সরণ হচ্ছে উপরের দিকে, এইসব ক্ষেত্রে আমাদের নেগেটিভ কাজ বা ঋণাত্মক কাজ পাওয়া যায়। আমি কি বুঝাইতে পারছি? এবং এক্ষেত্রে বলা হয় যে আমরা অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ বের করতেছে,
অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ, এটা হচ্ছে যে এটা। আশা করি সবাই বুঝতে পারছেন। এবং এই কাজের পরিমাণটা কি হবে স্যার? ঋণাত্মক হবে না? আর নেগেটিভ নেগেটিভ কাজ হবে না স্যার? জি। আশা করি সবাই এটুকু বুঝতে পারছেন। তাহলে আমাদের বলের দ্বারা ধনাত্মক কাজ আমরা বুঝলাম, ঋণাত্মক কাজ আশা করি সবাই বুঝতে পারছে। তো এখন আপনাকে যদি যে কোনো এক্সাম্পল দিয়ে বলে যে এই ক্ষেত্রে আমাদের ধনাত্মক বল দ্বারা ধনাত্মক কাজ হবে নাকি ঋণাত্মক কাজ হবে, সেটা কিভাবে বুঝবেন? দেখেন, আমাদের কাজের সংজ্ঞা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা। এটা হচ্ছে মেইন ফর্মুলা, যেখানে এই থিটাটা হচ্ছে আমাদের কি স্যার বলেন তো? এই থিটাটা কি স্যার আমাদের? কোণের মান। হ্যাঁ, কোণের মান। কোনটা মানে কোনটা? এফ আর এস এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন, এই যে এই থিটার ভ্যালুটা যদি আমাদের সূক্ষ্ম কোণ হয়, এই থিটার ভ্যালু যদি স্যার আমাদের সূক্ষ্ম কোণ হয়, তাহলে আমরা যত কাজ পাবো সবগুলো কাজ হবে আমাদের পজিটিভ কাজ বা ধনাত্মক কাজ বা বল দ্বারা কৃত কাজ। বল দ্বারা কৃত কাজ। আর আমাদের এফ আর এস এর মধ্যবর্তী কোণ থিটাটা যদি স্থূল কোণ হয়, স্থূল কোণ হয়, তাহলে আমরা সবসময় পাবো নেগেটিভ কাজ বা বলের বিরুদ্ধে কৃত কাজ। আশা করি সবাই বুঝতে পারছে। কেন স্যার এটা কেন বলতেছি স্থূলকোণ সূক্ষ্মকোণ? আপনি সিম্পলি চিন্তা করেন যে একটা বল, যে বলের ভ্যালুটা আপনি বসাবেন সেটা অবশ্যই কখনো পজিটিভ বা নেগেটিভ হবে না। সরণ, সেটা অবশ্যই পজিটিভ বা নেগেটিভ হবে না। নেগেটিভ যেটা হবে সেটার একমাত্র কারণ হচ্ছে এই থিটাটা। তো এই থিটার ভ্যালুর উপরে ডিপেন্ড করবে আমাদের একটা কাজ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, অর্থাৎ ধনাত্মক কাজ হবে নাকি ঋণাত্মক কাজ হবে। এখন আপনি এখানে কস থিটার ভ্যালু ক্যালকুলেটারে কস থিটার ভ্যালু কতক্ষণ সূক্ষ্মকোণ বসায় দেখেন, কতক্ষণ স্থূলকোণ বসায় দেখেন। কস 120 এর ভ্যালু দেখেন, নেগেটিভ হাফ আসবে। কস 170 এর মান দেখেন। মানে আলটিমেটলি আপনি যদি স্থূলকোণ পান, অর্থাৎ একটা বস্তুর উপরে আপনি বল প্রয়োগ করতেছেন, এদিকে তার সরণ হয়ে যাচ্ছে ধরেন এদিকে, এতে তাদের মধ্যবর্তী কোণ বুঝতেছেন স্থূলকোণ, রাইট? আপনি বল প্রয়োগ করতেছেন এদিকে, সরণ হচ্ছে এদিকে, আপনি কোণ দেখতে পাচ্ছেন স্থূলকোণ, আপনি সিম্পলি বলে দিবেন এক্ষেত্রে আমাদের নেগেটিভ কাজ হচ্ছে। সবাই কি বুঝতে পারছেন? জি আর জি। আপনি এখানে সূক্ষ্মকোণ বসান 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, যেটাই বসান আপনি দেখবেন আপনি একটা পজিটিভ ভ্যালু পাবেন। ঠিক আছে। তাহলে আপনি কি বুঝলেন যে একটা বস্তুর উপরে যদি আমার এফ বল এদিক দিয়ে প্রয়োগ করা হয়, আরেকটা সরণের দিকটা যদি হয় এদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা, এটা কি স্যার সূক্ষ্মকোণ না স্থূলকোণ? সূক্ষ্মকোণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কাজ হবে স্যার? পজিটিভ। আচ্ছা, ধরেন আমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলাম সামনের দিকে, এতে তার সরণ হচ্ছে ধরেন উপরের দিকে। এই ক্ষেত্রে স্যার আমাদের কৃত কাজ কিরকম হবে বলেন তো? নেগেটিভ। নেগেটিভ হবে। কারণ কি স্যার? আমরা দেখতে পাচ্ছি যে এফ আর ঋণাত্মক। এস এর মধ্যবর্তী কোণটা স্যার স্থূল। আশা করি সবাই বুঝতে পারছি। স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা শিখছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, কিন্তু এখানে আপনি কস থিটা তুলে দিলেন। দেখেন, জাস্ট এফএস বললে কাজের সংজ্ঞাটা আসলে ঠিক থাকে না। কারণটা কি? কারণটা একদম শুরুতেই, আজকে ক্লাসের শুরুতেই বলছি আপনাদেরকে যে আমরা কাজের সংজ্ঞাটা কি করছি। কাজের সংজ্ঞা, কাজ সমান আমি একবারও বলি নাই যে বল গুণ সরণ। বল গুণ সরণ এটা হচ্ছে যে নর্মাল সংজ্ঞা, যেটা হচ্ছে ভুল। মানে আপনি যদি প্র্যাকটিক্যাল করতে যান, এখানে দেখবেন কাজ সমান বল গুণ সরণ, এই সূত্রটা ভুল। যেটা সঠিক সূত্র সেটা হচ্ছে কাজ সমান বল গুণ বলের দিকে সরণের উপাংশ, আর কাজ সমান সরণ গুণ সরণের দিকে বলের উপাংশ, বা আলটিমেট ফর্মুলা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কোস থিটা। এবং এটা কোথা থেকে আসছে এটা আমরা গত ক্লাসে দেখাইছি। সবাই কি বুঝতে পারছেন নাকি কার কোনো জায়গায় ডাউট আছে এখানে? স্যার আমাদের গাইডে তো অনেক প্রশ্ন আছে, বিভিন্ন ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এই সূত্র যদি বললে হ্যাঁ মিলে হ্যাঁ, যায়। মিলাই দিছে। কারণ হচ্ছে সেক্ষেত্রে আপনাদের থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি সেই এক্সাম্পল গুলো দেখে থাকেন, যে সেসব ক্ষেত্রে এক্সাম্পল গুলোতে আপনি দেখবেন যে থিটার ভ্যালুটা অলওয়েজ 0 ডিগ্রি থাকে। এই জন্যই তারা ডব্লিউ ইকুয়ালস টু সরাসরি এফএস ফর্মুলা ইউজ করতে পারতেছে, কারণ কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে অলওয়েজ 1। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? অর্থাৎ তারা
ডিফল্ট ভাবে আপনাকে এক্সাম্পল যেগুলো দেয়, আপনি এক্সাম্পল গুলো যদি একটু ফিগার ড্র করেন, তাহলে দেখবেন যে এফ আর এস এর মধ্যবর্তী কোণ সবসময় 0 ডিগ্রি আসতেছে। যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করে এফ আর এস এর মধ্যবর্তী কোণ একটা থাকে, সেটা আপনাকে অবশ্যই দিয়ে দিই, এবং সেক্ষেত্রে আপনাকে ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা এই ফর্মুলা ইউজ করতে হবে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ কেন, তাই তো? আরেক প্রকারের কাজ আছে যেটা নিয়ে আপনাদের খুব একটা আলোচনা নাই, তাও আপনাদেরকে একটু বলে রাখি। আরেক প্রকারের কাজ আছে, সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, পরিবর্তনশীল বল বলতে কি স্যার? পরিবর্তনশীল বল বলতে যেটা বোঝাচ্ছে, ধরেন আপনি একটা বস্তুর উপরে কতক্ষণ, আপনি ধরেন প্রথমে একটা বস্তুর 1500 নিউটন বল প্রয়োগ দিয়ে শুরু করছেন, এতে বস্তুর সরণ হচ্ছে, ফাইন। এবং আপনি এই 1500 নিউটন বল যে প্রয়োগ করতেছেন, এবং আপনি বলে দিচ্ছেন যে আমি প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে 200 নিউটন বল কমাচ্ছ। প্রতি সেকেন্ডে 200 নিউটন বল কমাচ্ছি মানে কি স্যার? এই বস্তুটার উপর আমি প্রথমে 1500 নিউটন বল প্রয়োগ করছি, দেন আমি 1 সেকেন্ড পরে যদি আমি এটার উপর কত পরিমাণ বল প্রয়োগ করতেছি হিসাব করি, তাহলে হবে 1300 নিউটন বল প্রয়োগ করতেছি, এতেও বস্তুটার সরণ ঘটতেছে। এবং আরো 1 সেকেন্ড পরে গিয়ে আপনি কি দেখবেন স্যার? আরো 1 সেকেন্ড পরে গিয়ে আপনি দেখবেন যে বস্তুটার উপরে আমি 1100 নিউটন বল প্রয়োগ করতেছি, এবং এতেও তার সরণ হচ্ছে। এই ক্ষেত্রে এই টোটাল সিনারিও ধরে যতক্ষণ না আমার বলটা জিরো জিরো নিউটন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কত কাজ হচ্ছে সেটা বের করা হয় যেভাবে, সেটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত। মানে এখানে হচ্ছে আমাদের বলের ভ্যালুটা চেঞ্জ হইতে থাকবে, উইথ টাইম। বলের ভ্যালু বলের ভ্যালু চেঞ্জ হবে উইথ টাইম ইন্টার। এখন এই ক্ষেত্রে স্যার আমাদের কাজের মানে কি পরিমাণ কাজ হয়েছে এটা বের করার জন্য স্যার আমাদের ইন্টিগ্রেশন একটা টার্ম আছে, যে আপনারা এটা ইন্টারে যখন ক্যালকুলাস করবেন তখন বুঝবেন যে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ যখন বের করব, তখন আমাদের ইন্টিগ্রেশনের হেল্প নেওয়া লাগবে, যে আমরা বেসিক্যালি ইন্টিগ্রেট করব, সাম করব। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের তো আলোচনা নেই, তাই আমি এটা অত দেখাতে চাচ্ছি না। আরেকটা প্রকার কাজ আছে, সেটা হচ্ছে স্যার আমাদের অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, যেটা স্যার আমরা একটু আগেই বলের বিরুদ্ধে কাজের মধ্যে পড়ে আসছি, রাইট? অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, আচ্ছা, আমি একটু টাইপ গুলো লিখে দিই এখানে একবারই। আরেক প্রকার হচ্ছে স্যার আমাদের পরিবর্তনশীল বলের বিরুদ্ধে কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কাজ। আরেকটা হচ্ছে আমাদের মহাকর্ষ, হ্যাঁ বলেন, মহাকর্ষ বা অভিকর্ষ দ্বারা কৃত কাজ। এখন দেখেন, মহাকর্ষ বা অভিকর্ষ দ্বারা কৃত কাজের জিনিসটা আপনারা ইজিলি বুঝতে পারতেছেন, যে আমাদের মহাকর্ষ যদি আপনাকে বলে যে মহাকর্ষ দ্বারা কৃত কাজ কত বা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, আপনি সিম্পলি অভিকর্ষজ বলটা বের করবেন। অভিকর্ষ একটা বস্তুর উপর কি পরিমাণ অভিকর্ষজ বল প্রয়োগ হয়, আপনি জানেন যে mg, রাইট? তো ওইটা দ্বারা কতটুকু সরণ হয়েছে ওটা গুণ করে দিলে আপনি অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ পাবেন। বাট যে জিনিসটা বোঝানো ছিল সেটা হচ্ছে যে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক কাজ সম্পর্কে বুঝতে পারছি কিনা। সবাই কি এই জিনিসটুকু বুঝতে পারছেন কিনা একটু জানান। জি স্যার। জি স্যার। ওকে, এরপর স্যার আমরা গত ক্লাসে একটা টপিক শুরু করছিলাম যে বিভব শক্তি দিয়ে, রাইট? বিভব জি শক্তির সংজ্ঞাটা স্যার আমরা কি করছিলাম, একটু কারো কি মনে আছে? স্যার। হ্যাঁ বলেন। স্যার অশূন্য কাজটা কি? অশূন্য কাজ নাকি শূন্য কাজ? সরি, শূন্য
বুঝি নাই। শূন্য কাজ। আচ্ছা, শূন্য কাজ কি? দেখো, আপনি ধরেন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করতেছেন, ধরেন এই বরাবর, ঠিক আছে? এই বরাবর বল প্রয়োগ করতেছেন, ফোর্স। আর এটা তার ধরেন ধরেন তার সরণ হচ্ছে এই বরাবর, এই বরাবর ধরেন তার সরণ হচ্ছে। এই তাদের মধ্যবর্তী কোণটা কত স্যার? 90 F, ডিগ্রি। 90 ডিগ্রি, রাইট? তাহলে এখান থেকে আমরা যদি কাজ বের করতে চাই যে এই বল প্রয়োগ করার কারণে, আচ্ছা, কাজের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনাকে যখন আমি বলবো যে কাজ বের করেন, তখন আপনি আগে জিজ্ঞাসা করবেন স্যার কোন বল দ্বারা কৃত কাজ, কোন বল দ্বারা কৃত কাজ, কোন বল দ্বারা কৃত কাজ। কারণ স্যার আপনি একটু উপরের এক্সাম্পল যদি খেয়াল করেন, যে আমরা সেকেন্ড এক্সাম্পল যখন দেখাইছিলাম, এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি এক্সটার্নাল এজেন্ট যখন কাজ করতেছিলেন তখন কিন্তু আমরা পজিটিভ কাজ পাচ্ছিলাম, কিন্তু আমরা যখন অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ নির্ণয় করতেছিলাম তখন আমরা নেগেটিভ কাজ পাচ্ছিলাম। এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে সবাই? তো কাজ যখন বলবো কোন বল দ্বারা কৃত কাজ, এটা একটু মাথায় রাখার চেষ্টা করুন। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আপনি এখানে বল প্রয়োগ করতেছেন F, এটা তার সরণ হচ্ছে ধরে নেন S। ওকে, তাহলে আপনি যদি কাজ বের করার চেষ্টা করেন যে এই বল দ্বারা কৃত কাজ কত হয়েছে, তাহলে ডব্লিউ সমান আমরা কি লিখবো স্যার? F S cos থিটা, রাইট? জি। এই F আর আমাদের S আর cos থিটা। এখন cos থিটার ভ্যালু কত স্যার? 90। এই ভ্যালুটা স্যার, cos 90 এর ভ্যালুটা আপনি ক্যালকুলেটরে বের করে দেখেন তো কত আসে। 0। তো এটাই হচ্ছে স্যার আমাদের শূন্য কাজের সংখ্যা। আমরা শূন্য কাজের সংখ্যাটা এইভাবে দিই, যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করার কারণ, একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ যদি বলের সাথে 90 ডিগ্রি কোণ করে হয়, সরণ যদি বলের সাথে 90 ডিগ্রি কোণ করে হয়, তবে শূন্য কাজ হয়, তবে ওই বল দ্বারা শূন্য কাজ হয়। আশা করি বুঝতে পারছেন। সবাই কি বুঝতে পারছেন? জি। যেমন এটাকে আপনি আরেকটা এক্সাম্পলের সাথে কম্পেয়ার করতে পারেন। ধরেন আপনি একটা বস্তুর উপরে এই বরাবর F বল প্রয়োগ করতেছেন, F এক্সটার্নাল, এটা তার সরণ হইতেছে এই বরাবর, রাইট? এই বরাবর সরণ হইতেছে। এখন আপনি একটু চিন্তা করেন তো, এর উপরে স্যার অভিকর্ষজ বলটাও লাগতেছে না? এই সিনারিওতে আপনি এক্সটার্নাল ফোর্সও অ্যাপ্লাই করতেছেন, আবার তার উপর অভিকর্ষজ বলও লাগতেছে, রাইট? বাট আপনার এক্সটার্নাল ফোর্সের কারণে তার সরণ হচ্ছে, ফাইন। এফজি এর কারণে যদি স্যার আমরা কাজটা বের করতে চাই, বা অভিকর্ষজ বলের দ্বারা যদি কৃত কাজটা বের করতে চাই, কত আসবে স্যার বলেন তো? অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ যদি স্যার আমরা বের করতে চাই, কত হবে বলেন তো? এমজি। অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ যখন আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি এই বরাবর, এতে তার সরণ হচ্ছে সামনের দিকে। সরণ আর বলের মধ্যবর্তী কোণ কত স্যার? এমজিএস না? 90 ডিগ্রি। বুঝি নাই। আপনারা কি আমাদের কথাটা বুঝতে পারছেন? যে ধরেন ভূমির উপরে আপনি একটা বস্তুর উপর এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে তাকে সরণ ঘটাচ্ছেন সামনের দিকে। এটা আমি এখন জানতে চাচ্ছি যে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কত, বলেন তো স্যার কত হবে? স্যার, প্রশ্নটা আরেকবার বলবেন? আচ্ছা, আপনি একটা বস্তুর উপরে, আমি একটু যদি মুছে দিই, দাঁড়াও, একটু মুছে দিই। খেয়াল করুন, আপনি একটা বস্তুর উপর সামনের দিকে এক্সটার্নাল ফোর্স বা আপনি এক্সটার্নাল এজেন্ট ফোর্স অ্যাপ্লাই করতেছেন, এতে বস্তুটা সরণ হচ্ছে সামনের দিকে, ঠিক আছে? এখন আপনি জানেন যে আপনি যে এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই করতেছেন সেটার কারণে একটা কাজ হবে, রাইট? এই কাজটা আমরা কিভাবে বের করবো বলেন তো স্যার? ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এক্সটার্নাল গুণ সরণ, রাইট? গুণ কস 0 ডিগ্রি, রাইট? এটাই তো আমাদের এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ নাকি?
স্যার আপনারা কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, স্যার এক্সটার্নাল ফোর্সটা কি আবার বলবেন? মানে আপনি আপনি যে বলটা অ্যাপ্লাই করতেছেন সেটাকে বলতে চাচ্ছি আমি এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল। ঠিক আছে, আচ্ছা, সেটা মেইন কথা না। মেইন কথা হচ্ছে যে স্যার অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ যদি স্যার আমরা বের করতে চাই, সেটা কত আসবে বলেন তো স্যার? অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, যদি এই ক্ষেত্রে আমরা অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কত বের করতে চাই, আমাদের ফর্মুলাটা কি হবে একটু বলেন তো? বস্তুর উপর অভিকর্ষজ বল লাগতেছে কত, এফ জি না? তার সরণ হচ্ছে কত সামনের দিকে এস, আর অভিকর্ষজ বল আর সরণের মধ্যবর্তী কোণ কত স্যার? 90 ডিগ্রি না? তাহলে এই ক্ষেত্রে স্যার আমাদের অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কত আসতেছে স্যার? জিরো না? জিরো। জিরো জিরো। এটাই বুঝাতে চাচ্ছিলাম যে আপনি যখন একটা বস্তুকে বল প্রয়োগ করে সামনের দিকে নিয়ে যান, সেক্ষেত্রে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ হচ্ছে শূন্য, আর আপনার বল দ্বারা কৃত কাজ হচ্ছে এফ এক্সটার্নাল গুণ এস গুণ কস জিরো বা ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। এরপরে স্যার আমরা শুরু করতেছিলাম যেটা, সেটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি জিনিসটা কি স্যার? আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে সংজ্ঞাটা বলছিলাম, একটু সংজ্ঞাটা রিপিট করেন তো দেখি। কোনো স্বাভাবিক কোনো অবস্থা স্বাভাবিক বা অবস্থা এর অন্য কোনো অবস্থা বা অবস্থানে অবস্থা বা নিতে চাইলে তখন এর যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে, স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে অন্য অবস্থা। পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে নিলে, অন্য কোনো অবস্থা বা অবস্থানে নিলে শক্তি বলতে আমরা কি করছি, কি শিখছিলাম? যে কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলতেছিলাম, রাইট? অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে, বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাকে আমরা বলতে যাচ্ছিলাম বিভব শক্তি। আচ্ছা, সংজ্ঞাটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করুন সবাই, কি বলতে চাইছে। সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলতে চাচ্ছি বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। তার আরেক নাম হচ্ছে পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এই পটেনশিয়াল এনার্জির যে সংজ্ঞাটা, এটা আমরা বুঝবো হচ্ছে স্যার এর টাইপ গুলা দিয়ে, এর মানে বিভব শক্তির যে টাইপ গুলো আছে ওইগুলো দিয়ে হচ্ছে আমরা বিভব শক্তির সংজ্ঞাটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। বিভব শক্তিকে আমরা মোটা দাগে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে আমাদের অভিকর্ষীয় বিভব শক্তি, অভিকর্ষীয় বিভব শক্তি, তারপর হচ্ছে স্যার আমাদের স্থিতিস্থাপক বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, তারপর হচ্ছে স্যার আমাদের কেমিক্যাল বা রাসায়নিক বিভব শক্তি, বিভব শক্তি, আর লাস্টলি হচ্ছে স্যার আমাদের তড়িৎ বিভব শক্তি। স্যার এগুলো কি বলে আমি আপনাদেরকে একটা একটা স্যাম্পল বা একটা একটা এক্সাম্পল দিয়ে আইডিয়া গুলো বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, খেয়াল করেন, অভিকর্ষীয় বিভব শক্তি বা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বলতে যেটা বোঝায়, যে ধরেন স্যার আমার একটা বস্তু, এটা হচ্ছে স্যার আমাদের ভূমি, ধরেন এটা হচ্ছে আমাদের একটা ভূমি। এই ভূমি থেকে আমাদের 50 মিটার উঁচুতে, ধরেন একটা নির্দিষ্ট হাইটে আমাদের একটা বস্তু রাখা আছে, ধরেন এখানে সে স্টেশনারি বা স্থির আছে, এই জায়গাতে আমাদের বস্তুটা স্থির আছে।
এই যে সে এতটুকু একটা হাইটে যে সে স্থির আছে, এর কারণে, এই হাইটে থাকার কারণে সে যে কাজ করার ক্ষমতা বা শক্তি অর্জন করতেছে সেটাকে আমরা বলতে চাচ্ছি বিভব শক্তি। জিনিসটাকে খেয়াল করেন, আপনি খেয়াল করেন, আপনি জিনিসটা চিন্তা করেন যে আপনি যদি এই বস্তুটাকে স্থির অবস্থা থেকে মানে নিচের এই বাধাটা যদি ছেড়ে দেন, আপনি জানেন যে বস্তুটা গতিশীল হবে, তাহলে সে গতিশীল হওয়ার শক্তিটা পাইলো কোথায়? আপনি যদি এখান থেকে ছেড়ে দেন বস্তুটাকে স্থির অবস্থা থেকে, আপনি জানেন বস্তুটা গতিশীল হবে, সে গতিশীল হওয়ার শক্তিটা পাইলো কোথায়? এই শক্তিটাই তার ভিতরে স্টোর ছিল, তার ভিতরে সঞ্চিত ছিল। যখন সে এই উচ্চতায় স্থির ছিল, তখন তার ভিতরে যে শক্তিটা ছিল সেটা ছিল বিভব শক্তি। এবং আপনি যখন বস্তুটাকে ছেড়ে দিচ্ছেন, তখন সেই বিভব শক্তিটা আমাদের গতিশক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এখান থেকে বেসিক্যালি আমাদের গতিশক্তিটা আসতেছে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? আচ্ছা, এখন আপনার বস্তুটা এই উচ্চতায় আছে, তার উপর আমাদের জি অভিকর্ষজ বল লাগতেছে, তাহলে তার আমাদের শক্তির অভিকর্ষ বিভব শক্তির ফর্মুলাটা হচ্ছে আমাদের এম জি এইচ। অর্থাৎ আমাদের একটা বস্তু যদি ভূমি থেকে এইচ উচ্চতায় থাকে, তাহলে তার মধ্যে কি পরিমাণ বিভব শক্তি সঞ্চিত হচ্ছে সেটা আমরা এম মানে বস্তুটা ভর, অভিকর্ষ ত্বরণ, আর কতটুকু ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, এই তিনটা গুণ করলে আমরা একটা বস্তুর মধ্যে সঞ্চিত কি পরিমাণ বিভব শক্তি আছে এটা বের করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের মানে বিভব শক্তির যে সংজ্ঞাটা, সেটার একটা প্রসঙ্গ হলো যে অবস্থান থেকে, স্বাভাবিক অবস্থান থেকে, আপনি স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে একটা বস্তুকে এই অবস্থান থেকে পরিবর্তন করে এই উচ্চতায় নিয়ে অন্য একটা অবস্থানে নিয়ে যাওয়ার কারণে বস্তুটার মধ্যে এক প্রকার শক্তি সঞ্চিত হচ্ছে। অর্থাৎ তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হচ্ছে। এই বিভব শক্তিটা দিয়ে সে পরবর্তীতে কাজ করতে পারে। সে কাজটা কি স্যার? সে গতিশীল হইতে পারে। সংজ্ঞাটা কি মেক সেন্স করতেছে এখন? দেখেন স্যার, সবাই কি বুঝতে পারছেন স্যার আরেকটু জিনিসটা? দিবেন। আচ্ছা, সংজ্ঞাটা আরেকবার বুঝাই যে আমাদের বুঝিয়ে দেন। বিভব শক্তি, হ্যাঁ বলেন, বিভব শক্তির সংজ্ঞাটা এটাই যে আমাদের স্বাভাবিক স্বাভাবিক অবস্থান থেকে, এই যে ধরেন এখানে হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থান, ভূমিতে স্বাভাবিক অবস্থান, স্বাভাবিক অবস্থান থেকে আমি ভূমি থেকে এই উচ্চতায় নিয়ে গেলাম একটা বস্তুকে, অন্য অবস্থানে নিয়ে গেলাম, আনার কারণে বস্তুটা কাজ করার যে সামর্থ্য অর্জন করছে। আপনি কাজটা কি? কাজটা হচ্ছে আপনি যদি এখান থেকে ছেড়ে দেন, আপনি জানেন বস্তুটা গতিশীল হবে। এই যে গতিশীল হচ্ছে, এই কাজটা যে করতেছে, এর পিছনে তার একটা শক্তি সঞ্চিত থাকার কথা। এই সঞ্চিত শক্তিটাই হচ্ছে বিভব শক্তি। এই যে কাজ করতেছে, কাজ করার যে সামর্থ্য অর্জন করতেছে, কিসের কারণে? এই বিভব শক্তির কারণে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ওকে, সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা, অবস্থান গেল। এরপর স্থিতিস্থাপক বিভব শক্তি। স্থিতিস্থাপক বিভব শক্তি এই জিনিসটা আপনারা যখন স্প্রিং নিয়ে পড়বেন, স্প্রিং নিয়ে যখন আরো বিস্তার করবেন। আচ্ছা, স্প্রিং নিয়ে আপনাদেরকে আমি আগেও বলছিলাম খুব সম্ভবত, যে একটা স্প্রিং কে যদি স্যার আমি সংকুচিত করে রাখি, এরপর যদি স্যার ছেড়ে দিই, আপনি কি দেখেন? বস্তুটা মানে স্প্রিংটা আমাদের প্রসারিত হয়ে যায় না? জি স্যার। আপনি যখন একটা স্প্রিং কে সংকুচিত করেন, এটা আছে সংকুচিত অবস্থায়, এই সংকুচিত করার পরে আপনি যখন ছেড়ে দেন, আপনি দেখেন না বস্তুটা একটা মানে আমাদের স্প্রিংটা একটা গতি নিয়ে প্রসারিত হয়ে যায়, রাইট? আপনি যখন এখানে সংকুচিত করতেছিলেন, যখন আপনি একটা স্প্রিংকে সংকুচিত করতেছেন, তখন তার ভিতরে একটা বিভব শক্তি জন্মাচ্ছে, যার কারণে সে প্রসারিত হতে যাচ্ছে। আপনি একটা বাধা ফিল করেন না? আপনি যখন একটা স্প্রিংকে সংকুচিত করেন, আপনি একটা বাধা ফিল করেন না যে এখন স্প্রিংটা প্রসারিত হতে চাচ্ছে? এরকমটা ফিল করেন না? এটা জি কেন স্যার। করেন? কারণ তার ভিতরে একটা বিভব শক্তি সঞ্চিত হচ্ছে, যেটা তাকে প্রসারিত হতে সাহায্য করবে। অর্থাৎ এখানে আমাদের কাজটা হচ্ছে প্রসারিত হওয়া। এই প্রসারিত কাজটা হওয়ার জন্য আমাদের এর ভিতরে যে শক্তিটা সঞ্চিত হচ্ছে, স্যার এগুলো সম্পর্কে জাস্ট একটু
উপর থেকে একটা আইডিয়া রাখলেই আপনাদের হবে। যে পরিমাণ শক্তিটা সঞ্চিত হচ্ছে প্রসারিত কাজটা করার জন্য, সেটাকে আমরা বলতে যাচ্ছি কি স্থিতিস্থাপক বিভব শক্তি। অর্থাৎ আমাদের স্প্রিং এর মধ্যে স্থিতিস্থাপক বিভব শক্তি সঞ্চিত হওয়ার কারণেই আমরা যখন সংকোচন থেকে প্রসারণে যাই, অর্থাৎ প্রসারণ কাজটা করতে চাই, তখন সে বেসিক্যালি প্রসারণ কাজটা করেই হচ্ছে তার সঞ্চিত স্থিতি শক্তির মানে বিভব শক্তির মাধ্যমে। একটু লিখে দিই, প্রসারিত হবার কাজ করার জন্য বা প্রসারিত হবার জন্য প্রসারিত হবার জন্য এটা হচ্ছে আমাদের কাজ করা হবার জন্য এর ভিতরে স্প্রিং এর ভিতরে যে স্প্রিং শক্তি এর সঞ্চিত হয়। হ্যাঁ স্প্রিং এর ভিতরে স্যার আমাদের যে শক্তিটা সঞ্চিত থাকতেছে সেটাকে আমি বলছি স্থিতিস্থাপক বিভব শক্তি। সেটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক বিভব শক্তি। এটা দিলাম এক্সাম্পল, এখন একটু সংজ্ঞাটার সাথে মিলে। সংজ্ঞাটা কি স্যার? স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা যখন ধরেন সে সংকুচিত, ধরেন এটা হচ্ছে সংকুচিত বা প্রসারিত ছিল, আপনি প্রসারণ থেকে সংকুচন করলেন। স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে বস্তুকে অন্য অবস্থা বা অবস্থানে আনলে, মানে আপনি ধরেন প্রথমে প্রসারিত ছিল, আপনি সংকুচন করে তার ভিতরে যে শক্তিটা মানে সঞ্চিত করছেন, সেটাই তো আমাদের স্থিতিস্থাপক বিভব শক্তি, তাই না? তো আপনি স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে অন্য অবস্থায় আনছেন, সংকুচন করছেন। এই সংকুচনে আনার কারণে তার ভিতরে একটা যে স্থিতিস্থাপক বিভব শক্তি অর্জন হয়েছে, যেটা দিয়ে সে পরবর্তীতে আবার প্রসারণ হবে। স্যার আপনাদের সংজ্ঞাটা কি মেক সেন্স করতেছে? এখন বুঝতে পারতেছেন সংজ্ঞাটা কেন বলছি? এক্সাম্পল দিয়ে বুঝাবো। সবাই কি রিলেট করতে পারতেছেন কিনা একটু জানাবেন, না হলে আমি আবার বুঝাচ্ছি। স্যার আরেকবার একটু। আচ্ছা, কোন জায়গাটা বুঝেন না একটু বলেন। স্প্রিং এর আমাদের স্প্রিং এর যে সঞ্চিত বিভব শক্তিটা, যে স্থিতিস্থাপক বিভব শক্তি, এটা কি বুঝতে পারছেন সবাই? স্যার আরেকবার বলেন। হ্যাঁ, কোন জিনিসটা জানতে চাচ্ছেন আরেকবার সেটা বলুন, একটু জানাবেন। স্যার উদাহরণটাই একটু মানে সংক্ষেপে যদি বলতেন। বুঝি নাই, ক্লিয়ার করে বলবেন। লাবিবা আপনি, আমি আপনার কথা বুঝতে পারি না, আরেকবার বলুন। স্যার এই যে এক্সাম্পলটা যদি একবার বলতেন। আচ্ছা, কেউ কি নির্দিষ্ট লাবিবার কথাটা করার বুঝতে পারছেন? আমি বিষয়গুলো। আসলে ক্লিয়ারলি বুঝিনি, আমি কোন জায়গাটা ক্লিয়ার করতে বলতেছি। স্যার এই এক্সাম্পলটা আবার বুঝে দিতেন ওকে। আচ্ছা, এক্সাম্পলটা দেখেন, আমাদের স্প্রিং সংকুচিত করলে এর ভিতরে একটা শক্তি সঞ্চিত হচ্ছে সে প্রসারিত হওয়ার জন্য, ঠিক আছে? এই যে শক্তিটা সঞ্চিত হচ্ছে সেটাকে আমরা বলতে যাচ্ছি স্থিতিস্থাপক বিভব শক্তি, ঠিক আছে? এখন আমরা সংজ্ঞাটার সাথে যখন স্যার কম্পেয়ার এটা কি শুধু করতেছিলাম, স্প্রিং এর ক্ষেত্রে হয়? হ্যাঁ স্প্রিং বা সকল স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে হয়, ঠিক আছে? স্প্রিং বা সকল স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে, ঠিক আছে? জি। ওকে, আমরা সংজ্ঞাটা যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরেন আপনার একটা স্প্রিং, স্প্রিং প্রসারিত অবস্থায় আছে, স্বাভাবিক অবস্থায় আছে। এই স্বাভাবিক অবস্থা থেকে আপনি বল প্রয়োগ করে তাকে সংকুচিত করলেন, ঠিক আছে? অন্য অবস্থায় নিয়ে গেলেন, সংকুচিত করলেন। এখন এই সংকুচিত করার কারণে তার ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়েছে, যেটাকে আমরা নাম দিচ্ছি স্থিতিস্থাপক বিভব শক্তি। এই শক্তিটা কেন সঞ্চিত হচ্ছে? যাতে সে পরবর্তীতে প্রসারিত হইতে পারে, কারণ তার স্বাভাবিক অবস্থায় প্রসারিত থাকা, রাইট? এবং স্থিতিস্থাপক বস্তুগুলো, আমাদের স্থিতিস্থাপক বস্তুগুলো সবসময় চাই তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। এখন কিছু সংজ্ঞাটা বুঝতে পারছেন সবাই? জি। কার কি কোনো কোশ্চেন আছে এখানে?
একটু না জানাবেন। স্যার। আচ্ছা, okay. এরপর আসলে স্যার রাসায়নিক বিভব শক্তি জিনিসটা কি? রাসায়নিক বিভব শক্তি জিনিসটা একদম সিম্পল। আপনারা কেমিক্যাল বন্ড বা আমাদের যে পরমাণু পরমাণু গুলা মিলে যখন আমাদের একটা অণু গঠন করে বা কমপ্লেক্স মলিকুল গঠন করে, ধরেন H2O, ধরেন আমাদের একটা গঠন নিয়ে ধরেন H2O, এটা আমাদের H2O এর রাসায়নিক সংকেত। আর আপনি খেয়াল করেন স্যার, এখানে যে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনের বন্ডটা আছে, অক্সিজেনের সাথে যে আমাদের হাইড্রোজেনের বন্ডটা আছে, এই বন্ডিংটার পিছনে একটা শক্তি আছে। আমাদের সকল 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 রাসায়নিক রাসায়নিক বন্ধন বা বন্ড, এই যেগুলো হচ্ছে স্যার আমাদের অক্সিজেন মলিকুলের সাথে হাইড্রোজেনের বন্ড, এইভাবে বেসিক্যালি বন্ড ক্রিয়েট করে আমাদের জটিল জটিল মলিকিউল গুলা ক্রিয়েট হয়, লাইক H2SO4, H2SO3, এই ধরনের কঠিন কঠিন মলিকিউল স্যার গুলা। তাহলে সকল একটু শেষ করতে রাসায়নিক দেন, শক্তি। একটু শেষ করতে দেন। আচ্ছা, আমাদের যত ধরনের রাসায়নিক মলিকিউল আছে, এদের মধ্যে যে সকল রাসায়নিক বন্ধন আছে, সকল রাসায়নিক বন্ধন গড়তে ও ভাঙতে শক্তির প্রয়োজন। আপনি যে এবং এই বন্ডটা ভাঙতে যাচ্ছেন, এটার জন্য আপনার শক্তি প্রয়োগ করা লাগবে, ঠিক আছে? এখন আপনার শক্তি কেন প্রয়োগ করা লাগতেছে? কারণ হচ্ছে আপনার এদের মধ্যে, এই বন্ডের মধ্যে একটা শক্তি সঞ্চিত আছে। এই সঞ্চিত শক্তিটা ভাঙার জন্যই আপনি বেসিক্যালি বাইরে থেকে এক্সটার্নাল এক্সটার্নাল ফোর্স বা এনার্জি দিয়ে এদের বন্ডটা ভাঙতে যাচ্ছে। তো এই বন্ডের মধ্যে যে সঞ্চিত শক্তিটা আছে, সেটাকে আমি বলতে যাচ্ছি যে রাসায়নিক শক্তি। অর্থাৎ সকল রাসায়নিক বন্ধনের পেছনে একটা রাসায়নিক শক্তি, রাসায়নিক বিভব শক্তি থাকে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কারণ বন্ডে অন্তর্নিহিত অন্তর্নিহিত বিভব শক্তি, এটাকে আমরা বলতে যাচ্ছি রাসায়নিক বিভব শক্তি। ঠিক আছে? অর্থাৎ আমাদের একটা মলিকুল যখন গঠন হয়, অর্থাৎ এই বন্ডটা যখন ক্রিয়েট হচ্ছে, ধরেন আপনি অক্সিজেন মলিকুল নিলেন, দুইটা হাইড্রোজেন মলিকুল নিলেন, এখন এদের মধ্যে যে আপনি বন্ড করাবেন, আপনাকে অবশ্যই এনার্জি দিতে হবে। আপনি এনার্জি দিয়ে এই বন্ডটা ক্রিয়েট করবেন। তা আপনি যেই এনার্জিটা দিয়ে এই বন্ধনটা সৃষ্টি করতেছেন, সেই এনার্জিটাই তার মধ্যে সঞ্চিত থাকতেছে। এই সঞ্চিত শক্তিটাকে আমি বলতে যাচ্ছি রাসায়নিক বিভব শক্তি। সবার কাছে কি জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি ওকে, ওকে, আচ্ছা। তো স্যার আমরা রাসায়নিক বিভব শক্তিটাও আশা করি বুঝতে পারছি। এরপর তড়িৎ বিভব শক্তিটা আপনাদেরকে একটু দেখাই। ধরেন আমাদের একটা চার্জড পার্টিকেল, ধরেন এটা হচ্ছে 1 কুলম্ব চার্জিত একটা বস্তু। এর প্রভাবটা, এই চার্জিত বস্তুর প্রভাব ধরে নেন এই এলাকা জুড়ে আছে। এই চার্জিত বস্তুটার প্রভাব ধরেন এই এলাকা জুড়ে আছে। এই এলাকার ভিতরে যদি কোনো বস্তু ঢুকতে চায়, তখন সে একটা বাধা পাবে। কেন পাবে? কারণ হচ্ছে এই যে 1 কুলম্ব বস্তুটা, চার্জিত বস্তুটা, এর মধ্যে একটা শক্তি আছে সঞ্চিত শক্তি আছে, যেটার কারণে এই যে এলাকাটা আঁকতেছে, এটাকে আপনারা পরবর্তীতে বলবেন ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড এর ভিতরে যে শক্তি, সঞ্চিত শক্তিটা আছে, সেটাকে আমরা বলতেছি তড়িৎ বিভব শক্তি। একদম সিম্পল। যাই হোক, এই তড়িৎ বিভব শক্তি, রাসায়নিক বিভব শক্তি, তারপর হচ্ছে আমাদের অভিকর্ষ বিভব শক্তি, আর আরেকটা কি করছি, স্থিতিস্থাপক বিভব শক্তি। এর মধ্যে আপনাদের কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারের জন্য শুধু লাগবে হচ্ছে অভিকর্ষ বিভব শক্তি। ঠিক আছে? আর বাকিগুলো এটা পড়বেন ইন্টারমিডিয়েটে, এটা পড়বেন কেমিস্ট্রিতে, ইন্টারমিডিয়েটে গিয়ে এটা পড়বেন, তড়িৎ চ্যাপ্টারে গিয়ে পড়বেন। আচ্ছা,
এখন আমরা অভিকর্ষীয় বিভব শক্তি নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব। অভিকর্ষীয় বিভব শক্তির সংজ্ঞাটা একটু লিখে দিই আপনাদের। স্যার অভিকর্ষীয় বিভব শক্তির সংজ্ঞাটা কেউ বলতে পারবেন আমাকে? কি হবে আমরা যা পড়ছি এতক্ষণ? প্রসারিত হওয়ার জন্য স্প্রিং এর ভিতরে যে শক্তি শুনতে পাচ্ছেন, একটু বড় করে বলতে হবে। একটু বড় করে বলবেন। আমি লিখে দিই, অভিকর্ষ বলের বিরুদ্ধে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কোন বস্তুর অবস্থান পরিবর্তন করলে অবস্থান পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলতেছি অভিকর্ষ বিভব শক্তি বা অভিকর্ষ বিভব শক্তি, যেটাই বলেন অভিকর্ষ বিভব শক্তি। সেটাকে একদম সিম্পল, আমরা যেটা করছি সেটাই। আপনি একটা বস্তুকে ভূমি থেকে এই উচ্চতায় তুলতেছেন, মানে কি আপনি অভিকর্ষের বিরুদ্ধে একটা কাজ করতেছেন, রাইট? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছেন। কোন বস্তুকে আপনি ভূমি থেকে এই উচ্চতায় নিয়ে যাচ্ছেন, মানে আপনি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে সেটাকে এই উচ্চতায় নিয়ে গেছেন, ফাইন। এবং এই উচ্চতায় নিয়ে যাওয়ার কারণে সে যে কাজ করার ক্ষমতা সামর্থ্য অর্জন করতেছে সেটাকে আমরা অভিকর্ষ বিভব শক্তি বলতেছে। এবং আমরা অভিকর্ষীয় বিভব শক্তি বের করার ফর্মুলা কি দেখছিলাম স্যার? ধরেন বস্তুর ভর যদি হয় m, সেটা যদি এইচ উচ্চতায় থাকে, তাহলে আমরা কি জানি স্যার বিভব শক্তির পরিমাণ কত হবে স্যার? mgh। বিভব শক্তির আমরা ইংলিশ জানছিলাম পটেনশিয়াল এনার্জি, এবং এটাকে ডিনোট করা হয় ইপি দ্বারা। ওকে, এবং তাহলে আমরা লিখতে পারি যে অভিকর্ষ বিভব শক্তির জন্য আমাদের ফর্মুলা হচ্ছে mgh। আচ্ছা স্যার, এখন যদি আপনাদের থেকে কেউ জিজ্ঞাসা করে যে বিভব শক্তির ফর্মুলা কি, আপনারা কি বলবেন স্যার? স্যার আপনাদের থেকে যদি এখন কেউ জিজ্ঞাসা করে যে বিভব শক্তির ফর্মুলা কি, বিভব, ইপি সমান mgh। এটাই হচ্ছে ভুল। যে আপনাকে যখন জিজ্ঞাসা করবে বিভব শক্তির ফর্মুলা কি, তখন কিন্তু সূত্র এটা না। আপনাকে যখন বলবে অভিকর্ষীয় বিভব শক্তি, তখন আপনি বলবেন ইপি সমান mg। যদিও আপনাদের যত কোশ্চেন আছে, আপনাদের এই ক্লাস 9-10 যত কোশ্চেন আছে, সবগুলোতে আপনাকে শুধুই বিভব শক্তি জানতে চাইবে, কারণ আপনার বইয়ে শুধু এবং শুধুমাত্র অভিকর্ষীয় বিভব শক্তি নিয়ে আলোচনা করছে। বাট যদি কেউ ফিজিক্সের কেউ যদি আপনার থেকে জিজ্ঞাসা করে যে বিভব শক্তির ফর্মুলা কি, ধুপ করে এই কোয়েশনটা বলবেন না, কারণ এটা শুধুমাত্র এক প্রকারের বিভব শক্তি সংজ্ঞা বোঝায়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, এখন আমরা বিভব শক্তি রিলেটেড একটা দুটা গাণিতিক প্রবলেম দেখার চেষ্টা করি। সবাই একটু সাথে সাথে কোশ্চেনটা লিখে ফেলার চেষ্টা করবেন। বিভব শক্তির কনসেপ্টটা কি সবাই বুঝতে পারছেন? জিজ্ঞাসা করো স্যার সবাই কি বিভব শক্তির কনসেপ্ট, হ্যাঁ বলেন নজাদ। স্যার, যদি আমাদের জিজ্ঞাসা করা হয় বিভব শক্তির কর্মটি, তাহলে আমরা বলবো বুঝি নাই, আরেকবার বলবেন, একটু ক্লিয়ারলি বুঝিনি। যে বিভব শক্তির কর্মটা, তখন আমরা কি বলবো? কাজ করো
বুঝাত আপনার কোয়েশ্চেনটা আপনি চ্যাটে লিখতে পারেন চাইলে। আচ্ছা, আমরা স্যার বিভব শক্তি রিলেটেড একটা দুটো প্রবলেম দেখার চেষ্টা করি। আমি কোয়েশ্চেনটা আপনাদের জন্য লিখে দিচ্ছি, সবাই একটু সাথে সাথে লিখবেন। এ, একটা বস্তুর ভর ধরেন দেওয়া আছে আমাদেরকে 50 কেজি। একটি বস্তুর ভর দিয়ে দিচ্ছে ধরুন 50 কেজি। বস্তুর ভর 50 কেজি। ওকে, একে 100 মিটার পার সেকেন্ড বেগে, একে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে আমরা নিক্ষেপ করছি। ওকে, উপরের দিকে নিক্ষেপ করা হলো। এর 3 সেকেন্ড পর আমরা জানতে চাচ্ছি বিভব শক্তি কত। 3 সেকেন্ড পর বিভব শক্তি কত হবে? আচ্ছা স্যার, কোশ্চেনটাকে একটু সবাই বোঝার চেষ্টা করেন। আমাদেরকে একটা বস্তু দিয়ে দিছে, যদি একটু লক্ষ্য করি, আমাদেরকে একটা বস্তু দিয়ে দিছে যেটাকে আপনি ভূমি থেকে 100 মিটার পার সেকেন্ড বেগে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছেন। ফাইন, আপনি এটাকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছেন। এটার ভর দিয়ে দিচ্ছে 50 কেজি এম, এটা দিয়ে দিচ্ছে আদিবেগ। আচ্ছা ফাইন, উপরের দিকে নিক্ষেপ করছে। 3 সেকেন্ড পর বিভব শক্তি কত হবে? এখন আপনি যদি স্যার জানতে পারেন যে আমাদের বস্তুটা ধরেন 3 সেকেন্ড পরে এই জায়গায় আসছে, ধরেন 3 সেকেন্ড পরে এই পজিশনে আসছে, আপনি যদি সামহাও কোনোভাবে জানতে পারেন যে এই হাইটটা কত, আপনি যদি সামহাও জানতে পারেন যে আমাদের এই হাইটটা কত, তাহলে কি স্যার আপনি জানতেছেন না আমাদের বিভব শক্তিটা কত হবে? আপনি যদি জানতে পারেন জি যে স্যার। 3 সেকেন্ড পরে আমাদের হাইটটা কত, তাহলে তো আপনি বিভব শক্তিটা বের করতে পারতেছেন, রাইট? কারণ আপনি বিভব শক্তি সমান জানেন mgh। এখানে আপনি এম জানেন, জি জানেন, এইচটা জানা লাগছে। এখন 3 সেকেন্ড পরে হাইট কত হবে বের করার চেষ্টা করেন তো। কোন ফর্মুলা ইউজ করবো আগে ওইটা বলেন। আমাদেরকে এইচ বের করতে হবে, ইউ জানি আর টাইম জানি 3 সেকেন্ড। এইচ ইউ টি কোন ফর্মুলা ইউজ করবো স্যার? That is equal to AUT plus half a distance. ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, রাইট? Sir, minus half. Minus হচ্ছে কেন? মাইনাস হবে না, কেন হবে বলেন? ও স্যার, কারণ উপরে ওঠার ক্ষেত্রে। হ্যাঁ, মানে সরণ হচ্ছে উপরের দিকে, আমাদের জি এর দিক হচ্ছে নিচের দিকে, রাইট? অপোজিট না, এই জন্য আমরা মাইনাসটা দিচ্ছি। ক্লিয়ার? এখানে একটু জি ক্যালকুলেট স্যার। করে দেখেন তো কত আসে। হাফ 9.8 স্কয়ার কত আসে স্যার? 3 সেকেন্ড পরে হাইটটা একটু বলেন তো। তা কত আসে? আমার তো এতক্ষণ লাগে গেল ক্যালকুলেট। স্যার 255.9। আচ্ছা, সবাই একটু স্লো ক্যালকুলেট করতেছে লাগতেছে। আচ্ছা যাই হোক, 255.9 মিটার আসে, রাইট? আচ্ছা, তাহলে স্যার আমরা 3 সেকেন্ড পরে হাইটটা পেয়ে গেছি যে এই হাইটে ভূমি থেকে, এই এইচটা হচ্ছে আমাদের ভূমি থেকে বস্তুটার উচ্চতা, সেটা হচ্ছে আমাদের 255.9 মিটার। তাহলে আমরা 3 সেকেন্ড পরে বিভব শক্তি বের করতে পারবো না স্যার? ইপি ইপি ইজ ইকুয়ালস টু mgh, যেখানে m হচ্ছে স্যার আমাদের কত, 50 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে স্যার কত, 255। 255.9 কত আসে আমাকে রেজাল্টটা বলবেন দ্রুত। 1,25,391। হ্যাঁ, ঠিক আছে, 25,000 25,391 জুল। আচ্ছা, তাহলে স্যার আমরা প্রথম কোয়েশ্চেনটা বুঝতে পারছি, রাইট?
দ্বিতীয় কোশ্চেনটা দেখি একটু সবাই, দ্বিতীয় কোশ্চেনটা লিখে ফেলেন। সেম আগের মতো একটা বস্তুর ভর কপি করে ফেলেন। লিখে রেখে আমাদের একটা বস্তুর ভর 50 কেজি, আমাদের একটা বস্তুর ভর দেওয়া আছে 50 কেজি। 50 কেজি এটাকে স্যার আমরা 100 মিটার উচ্চতা থেকে 100 মিটার উচ্চতা থেকে নিচের দিকে ফেলে দিলাম। 100 মিটার উচ্চতা থেকে নিচে ফেলে দিলাম, নিচে ফেলে দিলাম। ওকে, 100 মিটার উচ্চতা থেকে নিচে ফেলে দিলাম। এখন আমরা জানতে চাচ্ছি 3 সেকেন্ড পরে বিভব শক্তি কত। 3 সেকেন্ড পর বিভব শক্তি কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আগের কোশ্চেনটার থেকে ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করেন। এখন আমাদের একটা বস্তু 50 কেজি ভরের একটা বস্তু ভূমি থেকে 100 মিটার উচ্চতায় দিয়ে আছে, ঠিক আছে? আমাদের একটা বস্তু ভূমি থেকে 100 মিটার উচ্চতায় দিয়ে আছে, এটা আমরা একটু দেখাই। আমাদেরকে এই ডিস্টেন্সটা দিয়ে দিচ্ছে 100 মিটার। ওকে, এখন বলতে চাচ্ছে 3 সেকেন্ড পরে তার বিভব শক্তি কত। আপনি জানেন কি 3 সেকেন্ড পরে আমাদের বস্তুটা নিচের দিকে ফল করবে, রাইট? ধরেন 3 সেকেন্ড পরে বস্তুটা আছে এই জায়গা, তাইলে সেক্ষেত্রে স্যার আমাদের ভূমি থেকে উচ্চতা কত হবে চিন্তা করেন তো স্যার। ভূমি থেকে উচ্চতা হবে এইটুকু না? দেখেন তো সবাই বুঝছেন কিনা। দাঁড়ান, একটু ডিফারেন্ট কালার নিয়ে দেখায় আপনাদের। দেখেন 3 সেকেন্ড পরে ধরেন আমাদের বস্তুটার উচ্চতা এই জায়গাতে আছে। ধরেন 3 সেকেন্ড পরে আমাদের বস্তুটা এই জায়গাতে আছে, এই পজিশনে আছে। তাহলে ভূমি থেকে উচ্চতা কত স্যার? এইটুকু না? 3 সেকেন্ড পরে। আচ্ছা, জি। অভিকর্ষীয় বিভব শক্তি যখন বের করবেন, তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আমরা ইপি সমান যে এমজিএস টা লিখি, ইপি সমান যে এমজিএইচ টা লিখি, এই এইচটা হচ্ছে অলওয়েজ, এই এইচটা হচ্ছে অলওয়েজ ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা। তাহলে স্যার আমাদের 3 সেকেন্ড পর আমাদের বস্তুটা ধরেন এই জায়গাতে আসছে, তাহলে তার ভূমি থেকে উচ্চতা এইটুকু না? এটা আমরা কিভাবে বের করতে পারবো সবাই একটু বলেন তো দেখি, কারো আইডিয়া মাথায় আসে কিনা? আমাদেরকে টাইম দিয়েছে 3 সেকেন্ড। ওকে, আমাদেরকে বলছে যে এটা 100 মিটার উঁচু থেকে ফেলেছে, টোটালটা হচ্ছে 100 মিটার। ওকে, আমাদের জানা লাগতেছে হচ্ছে যে এইটুকু হাইটটা, এইটুকু হাইটটা জানা লাগতেছে। এখন কি করবো বলেন তো স্যার? স্যার প্রথমে 3 সেকেন্ডে কতটুকু এজ কতটুকু হয়েছে, তারপর ওটা থেকে 100 থেকে বাদ দিয়ে দেবো ওটা। এক্স্যাক্টলি, তাহলে হচ্ছে আমরা এই এইচটা পেয়ে যাবো, রাইট? আমাদের কাঙ্ক্ষিত এইচটা পেয়ে যাবো, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে 3 সেকেন্ড পরে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বলেন তো? আমরা এইচ বের করতে যাচ্ছি, এস বের করতে যাচ্ছি 3 সেকেন্ডে। 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি লিখি, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ধরুন এটাকে আমি এস দিয়ে নাম দিলাম, অতিক্রান্ত দূরত্ব এস সমান কি লিখবো স্যার বলেন তো? আপনি জানেন যে সে 100 মিটার উঁচুতে, আপনি 100 মিটার উচ্চতা থেকে নিচে ফেলে দিয়েছেন সিম্পলি। আপনাকে এখানে কোনো আদিবেগ দেয় নেই, সো ধরেন স্থির অবস্থা থেকে আপনি নিচে ফেলে দিয়েছেন। তাহলে আমরা আদিবেগ, টাইম আর জি জানেন, তাহলে আপনি সিম্পলি এস ইজ ইকুয়ালস টু সেম আগের মতো ফর্মুলা ইউজ করবেন। বলেন কত আসছে স্যার? 44.1। তাহলে স্যার এখানে আমাদের এই ভ্যালুটুকু 0 হচ্ছে, আর প্লাস কেন দিচ্ছে আশা করি সবাই বুঝছেন। হাফ 9.8 এবং 3 স্কয়ার, এখান থেকে আমাদের কত আসছে স্যার? 44.1 মিটার, রাইট? জি। ওকে, তাহলে 44.1 মিটার সে অতিক্রম করছে, এটুকু ডিস্টেন্স আসছে আমাদের 44.1। এখন এটা আমরা 100 থেকে বাদ দিব, তাহলে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা সমান 100 মাইনাস 44.1, যেটা আসবে সেই ভ্যালুটা দিয়ে হচ্ছে আমরা আমাদের অভিকর্ষীয় বিভব শক্তি বের করব। এটাকে আমি দিচ্ছিলাম ধরেন এইচ, তাহলে অভিকর্ষীয় বিভব শক্তি ইপি সমান
এম জি এইচ, এখানে এমটা দিয়ে দিয়েছে কত আমাদের সেম 50 কেজি আগের মতো, 50 9.8 ইন্টু এইচটা কত আসছে স্যার আমাদের 55.9, রাইট? জি এখান থেকে স্যার আমাদের বিভব শক্তিটা কত জুল আসছে একটু জানান তো। 27,391। 27,391। এই হচ্ছে আমাদের বিভব শক্তি সংক্রান্ত সমস্যাগুলা, স্যার এভাবেই পয়েন্ট হচ্ছে। হ্যাঁ বলেন, কত পয়েন্ট আসছে? আচ্ছা আমি তো calculate করিনি কত আসছে। আচ্ছা দেখো, এইভাবে হচ্ছে আপনারা বিভব শক্তির যে ম্যাথগুলো আছে ওগুলো একটু প্র্যাকটিস করবেন নেক্সট ক্লাসের আগে। আর আরেকটা জিনিস বিভব শক্তির ক্ষেত্রে সবসময় এটাই মাথায় রাখবেন যে আমাদের বিভব শক্তিতে যে এইচটা আছে সেটা সবসময় মিন করে যে ভূমি থেকে কতটুকু উঁচুতে আছে। এই জিনিসটা মাথায় না রাখলে দেখবেন ক্যালকুলেশন অনেক সময় ভুল হয়ে যায়। আশা করি সবাই মোটামুটি আজকের এতটুকু ক্লাস সবাই বুঝতে পারছেন। বাকি আমরা প্রতিশক্তি রিলেটেড জিনিসপত্রগুলো নেক্সট ক্লাসে দেখব। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা আর একটা সেকেন্ড সবাই দাঁড়ান, 2 সেকেন্ড সবাই দাঁড়ান। আপনাদের হচ্ছে এক্সাম আছে, হ্যাঁ আপনাদের হচ্ছে এক্সাম আছে, আমি এক্সামের লিঙ্কটা দিয়ে দিব। আপনাদের কি 9টা বাজে ক্লাস আছে? জি স্যার। আচ্ছা আপনাদের এক্সাম হচ্ছে 20 মিনিটের, আপনারা কি এখন এক্সামটা দিবেন নাকি 9টার ক্লাস শেষ করে এক্সাম দিবেন? স্যার 9 করে দেব। স্যার এখন 9টা ক্লাস শেষ করে দিব। আচ্ছা কয়জন 9টা বাজে দিবেন হ্যান্ড রেজ করেন দ্রুত কুইক। কয়জন 9টা বাজে দিতে যাচ্ছেন হ্যান্ড রেজ করেন কুইক। স্যার 9টা বাজে তো ক্লাস আছে, তারপরে সরি 9টার পরে আর কি, 9টার পরে 2জন। আর এখন দিতে যাচ্ছেন কারা কারা? আপনাদেরকে তো সময় দিলাম অল্প, আপনারা আচ্ছা এখন যারা হ্যান্ড রেজ করছেন তারা কিসের পক্ষে, কি 9টার পরে এক্সাম দিবেন? স্যার এখন এক্সামটা নিলে ভালো হতো, তখন তো অনেক রাত হয়ে যাবে। তো উম, আচ্ছা 9টার পরে ক্লাস এক্সামটা নিলে ভালো হতো। আচ্ছা 9টার পরে এক্সাম এর জন্য আরেকবার হ্যান্ড রেজ করেন তো আমি একটু দেখি 9টার পরে কারা কারা এক্সাম দিতে যাচ্ছেন। স্যার 9টার পরে পরে কারা এক্সাম দিতে যাচ্ছেন, 9টার ক্লাসের পরে কারা এক্সাম দিতে যাচ্ছেন একটু হ্যান্ড রেজ করবেন কুইক আরেকবার। 5জন হ্যান্ড রেজ করছেন, বাকি রেখে হ্যান্ড রেজ করেন নাই। সো এক্সাম আমি 8টা 10-এ কোশ্চেন দিয়ে দিব, আপনারা সবাই 20 মিনিটের মধ্যে এক্সাম দিয়ে ফেলতে পারবেন আশা করি। ওকে, স্যার আল্লাহ হাফেজ। হ্যাঁ বলেন। এক্সাম কি এই অধ্যায়ের উপর হবে নাকি এর আগের না না না, অধ্যায়? আগের চ্যাপ্টারের উপরে ঠিক আছে। ওকে।